তো আমরা হচ্ছে আজকে কম্প্রেশন মেম্বার অথবা যেটা আমরা কি বলতে পারি কলামের সম্পর্কে একটু জানার চেষ্টা করব, মানে কলাম ডিজাইন কিভাবে করতে হয়। আপনারা এর আগে টেনশন মেম্বার ডিজাইন করা শিখছেন, তাই না? পারবেন না ইনশাআল্লাহ টেনশন মেম্বার ডিজাইন করা? আমি শুধু অ্যাঙ্গেল সেকশন দিয়ে দেখিয়েছি, অন্যান্য সেকশন দিয়েও যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু দেখতে পারবেন। মানে আপনি অন্যান্য সেকশন দিয়ে জাস্ট হচ্ছে আপনার ওই চার্টটা ইউজ করে ওখান থেকে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিতে হবে, মানে চার্টের যে ইনপুট যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলো নিতে হবে। তো কম্প্রেশন মেম্বার আসলে কাকে বলে? সেটা হচ্ছে যে মেম্বারটার উপরে আমরা যদি এরকম একটা আমাদের মেম্বার থাকে, নরমালি আমাদের কলাম, ঠিক আছে, একটা বিল্ডিং এ এরকম যদি আমি বলি কলাম নরমালি কি থাকে আপনার কম্প্রেশনে থাকে নরমালি, ঠিক আছে, এক্সেপশন কেস বাদ দেই আমরা, ঠিক আছে। কলাম যদি এরকম ফিক্স সাপোর্টও ধরি, যে আমার যদি উপরে ডেড লোড থাকে এইভাবে, তাহলে এই লোডগুলো ট্রান্সফার হয়ে এই কলামটা আলটিমেটলি কিসে থাকবে? আমাদের কম্প্রেশনে থাকবে। এরকম কলামটা কম্প্রেশনে থাকবে। এখন আমরা এর আগে যে টেনশনে মেম্বার ডিজাইন করেছি এর সাথে এই কলামের কম্প্রেশনের মেম্বার ডিজাইন করার স্ট্র্যাটেজি আলাদা। আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার দুইটা আলাদা হওয়ার কারণটা কি? আমি তো টেনশন যেভাবে করলাম ওইভাবে তো কম্প্রেশনও করতে পারি। রিজনটা হচ্ছে টেনশনে ফেইলিয়ার প্যাটার্ন এবং কম্প্রেশনে ফেইলিয়ার প্যাটার্ন হচ্ছে ডিফারেন্ট। রিজনটা বুঝছেন? মানে আপনার ফেইলিয়ার যে স্ট্র্যাটেজি বা ফেইলিয়ার আপনি যদি বলি, আমি বলি যে ফেইলিয়ার প্যাটার্ন or criteria or limit state or types, এগুলো যদি আপনি বলি এটা কি ডিফারেন্ট। অর্থাৎ কম্প্রেশন মেম্বার যেভাবে ফেইল হয় টেনশন মেম্বারটা ফেইলিয়ারটা একই ধরনের হয় না। তো আমরা টেনশন মেম্বার সম্পর্কে স্টাডি করেছি, এখন হচ্ছে একটু কম্প্রেশন মেম্বার সম্পর্কে আমরা একটু স্টাডি করব। তো কম্প্রেশন মেম্বার কাকে বলে? Compression member হচ্ছে a structure element that are subjected to axial compressive force. Axial compressive force কাকে বলে? যদি আমার এরকম থাকে আমি এদিকে আর এদিকে, তাহলে এই ফোর্স যেটা, এই ফোর্সটা হচ্ছে কি এর এক্সিস বরাবর কি কাজ করতেছে? তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলতে পারি? কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে। আর আমাদের নরমালি হইতেছে কম্প্রেশন মেম্বার কি হতে পারে? কলাম কম্প্রেশন মেম্বার হতে পারে, ঠিক আছে। কম্প্রেস অনলি আর কলামস, অথবা অনেক সময় হতেছে আপনার এই ট্রাসের যে আপনার মেম্বার থাকে, কিছু কিছু মেম্বার হচ্ছে কম্প্রেশনে থাকতে পারে। ট্রাসের কিছু কিছু মেম্বার কি থাকতে পারে? কম্প্রেশনে থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কম্প্রেশনের যে ডিজাইন, কলামের যে ডিজাইন প্রিন্সিপাল আছে ওইটা ইউজ করতে হবে। ক্লিয়ার? এখন আসি আমরা হচ্ছে যদি স্ট্রেসের কথা বলি, ঠিক আছে, একটা কলামে কতটুকু স্ট্রেস আসবে সেটা ডিপেন্ড করবে কি কলামের উপরে লোড কতটুকু আসতেছে আর কলামের ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটা হচ্ছে কি লোড, আমরা যদি এটাকে পি দিয়ে লিখি, ডিনোট করি, এবং এই ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা কি দিয়ে লিখি, এই মেম্বারটা উপরের যে এরিয়াটা, ঠিক আছে, আমি একটু ডিলিট করে দিই, যদি আমি প্রপারলি আঁকা ট্রাই করি, এই ক্রস সেকশনাল এরিয়া যদি আমি কি বলি এ, এবং এর উপরে যে লোডটা আছে সেটা হচ্ছে যদি কি হয় উপরে এবং নিচে অবশ্যই কি হতে হবে? সেম। তা না হলে জিনিসটা কি থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে না স্যার। উপরে পি হলে নিচেও কি থাকতে হবে? না স্যার, পি থাকতে হবে, তাই না? তাহলে কম্প্রেশন আছে বা ক্রস সেকশন এরিয়া যদি আমার কি হয় এ, তাহলে আমি এটাকে যদি কাটি,
আমি একটা কোনো একটা লেভেলে যদি কেটে ফেলি, কেটে যদি আমি এখানে প্লট করা ট্রাই করি, তাহলে এখান থেকে পি আসতেছে, আমি দুইবার লিখলাম না, তাহলে এই যে নিচের যে স্ট্রেসটা আমাদের পুরো এরিয়া ধরে কাজ করবে, স্ট্রেস একটা কি এরিয়ার উপর ইউনিফর্ম, সেই স্ট্রেসটাকে আমি এফ যদি বলি, এফ ইকুয়ালস পি ডিভাইড বাই কি লেখা যাবে, এ লেখা যাবে, তাই না? আচ্ছা, এবং এটা কি হবে, ইউনিফর্ম ওভার দ্য এন্টায়ার ক্রস সেকশন। কিন্তু আমরা হতেছে এটা হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন। এই কন্ডিশনটা কি, একটা আইডিয়াল কন্ডিশন, যে কলামে হতেছে এরকম লোডটা এরকম সেন্ট্রয়েড দিয়ে কাজ করে। আমরা যদি কলামের লোডটা সেন্ট্রয়েড দিয়ে কাজ না করে, আপনার হতেছে কি একটু সেন্টার থেকে একটু কি কাজ করে, যদি বাইরে কাজ করে, তখন একটা কি চলে আসে, বেন্ডিং চলে আসে। কি চলে আসে, বেন্ডিং। সেই ক্ষেত্রে স্ট্রেসটা কি থাকে না, ইউনিফর্ম থাকে না। তো আমরা যখন আপনার বাস্তব জীবনেও যখন ডিজাইন করি, ধরেন মনে করেন ইটেপস এ মডেলিং করি, বা অন্যান্য যে আরো মডেলিং হতেছে আমাদের প্ল্যাটফর্ম গুলো আছে, ঠিক আছে, ওখানেও ডিজাইন করার সময় দেখা যায় যে আমাদের আর্কিটেক্ট এবং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের ভিতরে আপনার হচ্ছে কি হয়, একটা নেগোসিয়েশন হয়। কি ধরনের নেগোসিয়েশন, যে আর্কিটেক্ট বলতেছে কলামের লোকেশন এটা দেওয়ার জন্য, কিন্তু বেসিক্যালি কি না, কলামের লোকেশন ওটা দেওয়া যাচ্ছে না, ডিউ টু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট। তো ওই সময় দেখা যায় যে কলাম আসলে কি হয়, অ্যাকসেন্ট্রিক হয়ে যায়। কলামের আপনার লোকেশনের জন্য বা ইয়ের জন্য আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের মডেলিং এর সময় তখন দেখা যায় যে আপনার কলাম এরকম গ্রিডে থাকার কথা ছিল। আমি যদি বলি যে এটা হচ্ছে আপনার কলাম লেআউট, ঠিক আছে, এখন তাহলে বিমটা কি হতে পারে আপনার হতেছে, আমি স্টিল বলেন আর আরসিসি বলেন, যেভাবে বলেন, ডিজাইন প্রিন্সিপল তো আমার হতেছে কি মোটামুটি সিমিলার, সেম। জাস্ট হচ্ছে আমার ইকুয়েশন গুলো ডিফারেন্ট আসতেছে, কিন্তু প্রিন্সিপাল সিমিলার। যে আমার লোড থেকে আপনারা কি কাজ করতে, ধরেন মনে করেন এদিক দিয়ে আপনার যদি বিম থাকে, স্টিলের কলাম হতে পারে, স্টিলের বিম হতে পারে, দেখা যায় যে আপনার হতেছে এই যে এখানে কুবলা বের হয়ে আছে, বা এখানে 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 আর্কিটেক্ট বলতে চাচ্ছে কি যে আমি এই জায়গায় বের হয়ে থাকতে দিব না, বুঝতে পারছেন, কি করব না, এই জায়গায় বের হয়ে থাকতে দিব না। তাহলে ইন দ্যাট কেস আমার হতেছে কি, দেখেন বিমটাকে যদি আমি একটু সরাই দেই, দ্যাট মিন্স ইনসাইড যদি ফ্লাশ করে দেই, ঠিক আছে, বা আউটসাইড ফ্ল্যাশ হতে পারে, ওটা ডিপেন্ডিং অন দা হচ্ছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন লোডটা কিন্তু আসলে কোথায় আসছে, কলামের উপরে এই পয়েন্টে আসছে না বিম থেকে, জি স্যার, জি স্যার। তাহলে লোডটা কিন্তু আর কলামের আপনার কিসে আসছে না, সেন্টারে আসতেছে না, সেই জায়গায় সেন্টার থেকে না এসে কোথায় চলে আসতেছে, এক্সেন্ট্রিক চলে আসতেছে। তো এটা হচ্ছে আপনারা কি বলে মেকানিক্সে আপনারা পড়ার কথা, ঠিক আছে, কারেন্ট পয়েন্ট বলে। কারেন্ট পয়েন্ট, কারেন্ট পয়েন্ট হচ্ছে কি, যে আপনি কতটুকু পর্যন্ত একটা মানে এই কলামের এক্সেন্ট্রিসিটি আপনি কতটুকু অ্যালাউ করবেন, মানে কলামের উপর যে লোডটা আসে সেই লোডটা কতটুকু এক্সেন্ট মানে অ্যালাউ করবেন, যাতে হচ্ছে অপোজিট ফেসে কোনো কি না আসে, টেনশন না আসে। এই কারণের হচ্ছে ডেফিনেশন হচ্ছে এটা। আপনারা এটা হচ্ছে সলিড মেকানিক্স আপনাদের স্যার পড়ানোর কথা, ঠিক আছে, যে এরকম এক্সেন্ট্রিক লোড থাকলে অপোজিট ফেসে টেনশন না করে, এটা নরমালি এই যেদিকে ডাইমেনশন হয় তার 1/6 হয়, মানে এতটুকু। আপনার যদি এটুকু যদি বি হয়, তাহলে এই পোর্শনটা কত হয়, b/6, এদিকেও b/6, এরকম হয়। এটা আপনার আগের নলেজ আর কি, ঠিক আছে, আমি জাস্ট একটু ইয়ে বললাম। তো এটা হচ্ছে একটা লোডের এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েড, কারণ হচ্ছে এটা আইডিয়াল কন্ডিশন আমরা পাই না। আবার মেম্বার আমরা সবসময় কি হয় না, স্ট্রেট হয় না। খেয়াল, আপনারা যদি কনস্ট্রাকশনের সাথে এরকম রিলেটেড থাকেন, খেয়াল করবেন যে আপনি যদি একটা কলামকে উপরের দিকে উঠাইতে যান, ঠিক আছে, একটা পর্যায়ে গিয়ে কলামটা আর কি থাকে না, স্ট্রেট থাকে না। সল যতই করেন দেখা যায় যে কি হয়ে গেছে, নিচের চেয়ে উপরে 1 ইঞ্চি বা আধা ইঞ্চি কি হয়ে যায়, সরে যায় না। আপনারা কি কেউ আছেন যে এখানে কোনো কনস্ট্রাকশন ফার্মের সাথে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে?
স্যার এই বিষয়টা নিয়ে একটা কোয়েশ্চন ছিল। আমাদের এরকম একটা সিঁড়িঘরের মধ্যে এমন হয়েছে, আর নিচের সাথে উপরের মধ্যে প্রায় 1 ইঞ্চি ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, বাট আপনি এখন যেটা বললেন এটা স্ট্রেট হয় না, পরিবর্তনশীল। এটা এটা কি আমরা মানে 1-2 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করি যদি বিল্ডিংটা অনেক হাইট হয়। আপনি এখন কয়তলা থেকে কয়তলায় এটা চেঞ্জ হয়েছে বলেন তো? স্যার এটা দোতলায় এসে চেঞ্জ হয়েছে, এর উপরে অবশ্য ফ্লোর ওঠে নাই এখনো। ও, তো এত অল্পতে 1 ইঞ্চি চেঞ্জ হয়ে গেছে? এক মানে এক এটা ইঞ্চি বল 1 ইঞ্চি বলতে আপনার ইয়েটা মানে ফ্লোরের ইয়াটা দিছিলাম তখন আপনার 10/15। তো আচ্ছা 10/15-এর মধ্যে এটা আনফরচুনেটলি আপনার ইয়ে হয়ে গেছে কি, তারা আপনার স্ট্রেটলি যেখানে থাকার কথা ওখানে না নিয়ে কিছুটা বাঁকাই ফেলছে। 1 ইঞ্চি হবে না, আর একটু কম হবে। মানে আপনি ধরেন মনে করেন সিঁড়ি ঘরে এখানে হয়তো বা কলাম ছিল, আপনি মানে উপরে যখন গেছেন মনে করেন এটা যদি আমার জি গ্রাউন্ড ফ্লোর হয়, ঠিক আছে, টপে গিয়ে হইতেছে আপনি দেখছেন যে মনে করেন এই গ্যাপ যেটা থাকার কথা ছিল, গ্যাপটা জি ইদার বেড়ে গেছে অথবা কমে গেছে, এটাই বলতে যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু কমে মানে গেছে। আচ্ছা একটু কমে ভিতর টু গেছে তাই ভিতর না? একটু কমে গেছে। কিন্তু এটা কি বলে একটা আপনার কলামের সাইজ কত? স্যার এখানে লোডটা তো বেশি আসছে, 10x15। 10-15 মানে 10 দৈর্ঘ্য এবং ইঞ্চি বাই 15 ইঞ্চি জি কলাম। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 1 ইঞ্চি আপনার এত অল্প ডিস্টেন্সে আসলে অ্যাকসেন্ট্রিক করা ঠিক না, ঠিক আছে? জি আপনার এটা হচ্ছে ধরেন মনে করেন আরো উপরে হাইট হইলে আস্তে আস্তে গিয়ে এটা করলে মানে বেটার। আমি যেটা বুঝাতে চাইছিলাম যে বিমের লোকেশনটা, ঠিক আছে, জি আপনি হচ্ছে কলামই সরে গেছে, মানে আপনি ধরেন মনে করেন কলামটা এখানে ছিল, আপনার জি কলামটা এরকম হয়ে গেছে, আমি যদি মানে ভুল না বুঝি এরকম জি হয়েছে, বা অথবা ভিতরের দিকে বা বাইরের ভিতরের দিকে দিকে। কোনো একদিকে জি 1 ইঞ্চি কে গেছে, জি স্যার। 1 ইঞ্চি সরে গিয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরেন মনে করেন মানে 1 ইঞ্চি যদি হয়, ঠিক আছে, আপনার দেখতে হবে যে আমার হচ্ছে এক্সেন্ট্রিসিটি কতটুকু আমি হচ্ছে অ্যালাউ করতেছি, বুঝেন নাই? আপনার ধরেন মনে জি করেন এটা যদি আপনার 15 ইঞ্চি হয় ফর এক্সাম্পল, ঠিক আছে, এদিকে যদি অফসেট নেয়, ঠিক আছে, এদিকে যদি সরে যায়, ধরলাম যে আমি আহ, এদিকে হচ্ছে সরে গেছে, ঠিক আছে, তো আপনার এদিকে যদি 1 ইঞ্চি সরে যায় তাহলে এদিকেও খাড়া কতটুকু থাকবে? 1 ইঞ্চি সরছে বা এরকম কিছু একটা হয়েছে, ঠিক আছে, মানে এরকম বাঁকা কিছু জি হয়েছে, এরকম তো আর সরে যায় না, আপনার হচ্ছে মাঝখানে দেখা যায় যে বোঝা যাবে না, ঠিক আছে, জি উপরে যখন আপনি ফ্লোরের করতে যাবেন, লেআউট করতে যাবেন, তখন হচ্ছে ওইটা ধরা পড়বে। তো এইখানে আমাদের যেটা আমি বলছিলাম যে এক্সেন্ট্রিসিটি আমরা কতটুকু অ্যালাউড? b/6, তাহলে আপনার হতেছে 15/6 ইঞ্চি পর্যন্ত অ্যালাউ, তাহলে হচ্ছে কত আপনার প্রায় 2 পয়েন্ট সামথিং ইঞ্চি, ঠিক আছে। তো আমরা এক্সট্রিমে যাব না, 2 ইঞ্চি আপনি হইতেছে যেহেতু 1 ইঞ্চি হয়েছে ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আবার এই আমার কাছ থেকে এটা অ্যাসিউরিটি পায় আপনি ইচ্ছা মতো দিয়ে দিলে এরকম না, ঠিক আছে। জি এটা জি হচ্ছে টপে গিয়ে আপনার অনেক সময় এরকম হয়, তো আমরা অ্যালাউ করি যে যত কম এটা করা যায়, তাহলে হচ্ছে কি হবে আপনার ফ্রেমিং অ্যাকশন যেটা বলে, ঠিক আছে, ফ্রেমিং অ্যাকশনটা ভালো হবে, আদারওয়াইজ উইং লোড বা আর্থকুয়েক লোডে এই ধরনের বিল্ডিং গুলো সাসসেপ্টেবল হয়, ঠিক আছে। ভার্টিক্যাল লোডের জন্য আসলে বিল্ডিং এ এত মানে ফেল করবে না, বুঝতে পারছেন? আমরা জি স্যার। ডিএনবিসি বা অন্যান্য কোড যেগুলো ফলো করে বিল্ডিং করি এগুলাতে মানে আপনার অনেক আমরা হচ্ছে এক্সট্রা জিনিস দেই যেটা আসলে রিকোয়ার্ড, তার চেয়ে অনেক এক্সট্রা জিনিস দিই, কারণ হচ্ছে আমরা সেফ সাইডে থাকতে চাই। দেখেন না আপনি এই যে কি বলে স্টিলের পাইপ দিয়ে যে যে দোকান খাড়া করে রাখে, ঠিক আছে, জি মনে করেন দাঁড়ায় থাকে না, এগুলা এগুলা তো পড়ে যায় না, পড়ে যায় না কিন্তু। এখন আপনি আমাদের যে যে ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলো আছে, ঠিক আছে, ধরেন মনে করেন 80,000 1 লাখ 2 লাখ স্কোয়ার ফিটের যে ইন্ডাস্ট্রিয়াল শেড গুলা হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স বা আপনার হচ্ছে আরএসসি যেগুলা হচ্ছে আরএমজির পক্ষ থেকে আপনার করে যেগুলা মানে ওদের যে অ্যালায়েন্সের যে সার্টিফিকেট নিতে হলে আপনার এই বিল্ডিং গুলা কি হতে হয়, কমপ্লায়েন্স হতে হয়, যে আপনার ওদের ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে ইএ অথবা ডিএ করে
তারপর ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বা এগুলা হচ্ছে দেখবেন যে এই ট্রাস্ট কিন্তু বিল্ডিং এ তো দাঁড়ায় আছে, কিন্তু আপনার হচ্ছে ইটিএফএস দিয়ে অ্যানালাইসিস করলে বা অন্যান্য মডিউলে দিয়ে অ্যানালাইসিস করে দেখা যায় যে এই বিম কলামগুলো কি হয়ে যায়, ফেল হয়ে যায়, তখন আপনার রেট্রোফিটিং করতে হয়। আমি আপনাদের জাস্ট একটু ডিজাইন পার্সপেক্টিভে চলে গেলাম আর কি, ঠিক আছে, যে জাস্ট বোঝার জন্য যে এইগুলো আলোচনা করলে হয়তো আপনারা ইন্টারেস্ট ফিল করতে পারেন। তা না হলে কারণ স্টিল কিন্তু আপনার বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শেডের কথা যদি আপনি চিন্তা করেন, এগুলো কি দিয়ে বানায়? স্টিল দিয়ে বানায়। জি স্যার। আপনাদের আমি একটা মডেল দেখাইছিলাম না এর আগে, ওই যে একটা জি গার্মেন্টস স্যার দেখেছিলাম ই ট্যাপসের। এটা, হ্যাঁ এটা হচ্ছে একটা মডেল দেখাইছিলাম। তো এগুলো আমরা করি ধরেন মনে করেন যে আপনার বড় একটা বিল্ডিং এর হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বা ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, যে বিল্ডিং এর হচ্ছে কতটুকু রেট্রোফিট করতে হবে, ঠিক আছে। এটা তো আপনি হচ্ছে অ্যাজ বিল্ড কন্ডিশন থেকে এরপর হচ্ছে আমরা মডেলে উঠায় তারপর দেখি যে এই আমার স্ট্যান্ডার্ড যে লোডিং সিস্টেম আছে বা এগুলা অ্যাপ্লাই করলে আসলে কোন কোন জিনিসগুলো ফেল হয়ে যায়, বুঝতে পারছেন? তো একইভাবে আমরা ওগুলো আবার হ্যান্ড ক্যালকুলেশন আপনি চেক দিতে পারবেন, এই যে যেগুলো আমরা এখন করতেছি, ঠিক আছে। এগুলো কি আপনি একটা স্টিলের মেম্বার, আমি যদি টেনশন মেম্বার হয়, ঠিক আছে, আপনি ডিজাইন করতে পারবেন না? জি স্যার, পারবো, টেনশন মেম্বার হলে পারবো। হ্যাঁ, তো ডিজাইন এবং হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে ডিজাইন হচ্ছে আমরা কনস্ট্রাকশনের আগে করি, ঠিক আছে। আর আপনার অ্যাসেসমেন্ট যেটা করি, যেটা আমি বললাম যে এখন অনেক বিল্ডিং যেগুলো হচ্ছে আপনার আহ, 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 আপনার হচ্ছে কি বলে, মানে অ্যাসেসমেন্ট যেগুলো করি সেগুলো হচ্ছে কি বিল্ডিং হয়ে গেছে আপনার, এখন ধর মনে করেন আপনি বিল্ডিংটা হচ্ছে অ্যাপ্রুভাল নিতে হবে কোনো অথরিটি থেকে, তাহলে কি এখন যে বিল্ডিং কন্ডিশনে আছে সেটা স্টিল হোক বা যেটাই হোক, আরসিসি হোক বা স্টিল আরসিসি আপনার হচ্ছে মিক্সচার হোক, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে এটার সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট। এটার সিস্টেমটা হচ্ছে কি আমরা এক্সিস্টিং কন্ডিশনকে কি করি, প্রথমে মডেলে উঠাই, মডেলে উঠানোর পরে এরপরে হচ্ছে আমরা কি করি যে আপনার চেক করি যে এই এক্সিস্টিং জিনিসটার উপরে যদি আমি এই লোড দিই কি কি জিনিস ফেল হয়ে যায়। এখন আপনি রেট্রোফিট করবেন যে কি, হ্যাঁ কতটুকু রেট্রোফিটিং দিলে এটা টিকে থাকে, বুঝাতে পারছি আমি জিনিসটা? মানে আপনাকে এসে বললো যে আমার হইতেছে বিল্ডিং হইতেছে মনে করেন 3 তলা, কয়তলা? 3 তলা হয়েছে, এখন আপনার হইতেছে কি বানানো দরকার, 5 তলা বানানো দরকার বা 4 তলা বানানো দরকার, কিন্তু আপনার কি লাগবে, অ্যাপ্রুভালও লাগবে, মানে আপনি লিগ্যালি করতে চাচ্ছেন, মানে ইললিগ্যালি না, ইললিগ্যালি তো আপনি উপরে একটা ছাদ উঠাই দিলেন, ঠিক আছে। জি স্যার। তাহলে ওটা না, আপনি যদি লিগ্যালি করতে চান তাহলে আপনার কি করতে হবে, এই যে কলাম যদি বিল্ডিং যদি 3 তলার জন্য ডিজাইন হয়ে থাকে, 4 তলা যদি বানাতে চান তাহলে কি করতে হবে, একতলা লোড বেশি আসবে না আরো, জি স্যার। তাহলে এই কলামগুলোকে আপনার কি করতে হবে, এই আপনি যে স্টিলের কলামও থাকে কলামগুলোর সাথে কি লাগাইতে হবে, জ্যাকেটিং করতে হবে, ঠিক আছে, রেট্রোফিটিং করতে হবে, ঠিক আছে। সেটা বিভিন্ন ধরনের রেট্রোফিটিং এর আপনার হচ্ছে টেকনিক আছে, ওই টেকনিক আমরা ফলো করবো আর কি। যাক আমরা অন্যদিকে চলে গেছি আর কি, কোথায় ছিলাম আমরা, যে আইডিয়াল স্টেটে থাকে না, কনসেন্ট্রিক্যালি থাকে না, আমাদের হচ্ছে কি হয়ে যায়, এক্সেন্ট্রিক্যালি হয়ে যায়, ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে বেন্ডিং হয়ে যায়, কলামগুলা যখন উপরের দিকে থেকে লোড আসে তো কলামগুলা কি হয়ে যায়, এরকম বাঁকা হয়ে যায়। স্টিল যদি টানেন এই জিনিসটা কিন্তু জি, প্রবলেম নাই, টানলে এই বাঁকা হওয়ার কোনো প্রবলেম আছে না স্যার। আপনারা কাঁচা কঞ্চে দেখছেন না, কাঁচা কঞ্চে বলে আমরা হচ্ছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জামালপুরে, মানে ওই বাঁশের যে ঠিক আছে ইয়েটা সিবা যেটা ঢাল, বলেন বা এটা কি আগাটা। বলেন আপনারা, হ্যাঁ এটা কি বলেন আপনারা, কি বলেন? জি স্যার, কুঞ্চি বলে সব। কঞ্চি বলি স্যার, কঞ্চি। হ্যাঁ, তো বাঁশের যে কঞ্চি বা আমরা কঞ্চা বলি আর কি আমাদের লোকাল ভাষায়, ঠিক আছে। তো এই কঞ্চা হচ্ছে আপনার বা কঞ্চি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আহ আহ, যদি আপনি এরকম খাড়া লোড দেন, এটা কঞ্চে কাটে নিয়ে আসলেন, ঠিক আছে, যদি এরকম খাড়া লোড দেন কঞ্চেটা কিন্তু না ভেঙে এরকম কি হতে পারে, বাঁকতে পারে না? জি স্যার। ভাঙে নাই কিন্তু কি হচ্ছে, বাঁকতেছে, তাহলে এটা কিন্তু কাইন্ড অফ ফেইলিয়ার বলে, ঠিক আছে, এটাকে আমরা বলি বাকলিং ফেইলিয়ার, ঠিক আছে, কলামের
বাকলিং, অর্থাৎ Buckling. কলাম ভাঙ্গে যাওয়ার আগে আপনার কি বাকলিং এ কি হয়ে যেতে পারে, সে এরকম কাবু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য কলামের একটা বাকলিং একটা ইস্যু এখানে আমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে। এখন আসি যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আরসিসি বলেন, স্টিল বলেন বা যে কোনো ডিজাইনে বলেন, আমাদের মেজর যে কনসার্ন যেটা থাকে সেটা হচ্ছে কি, যে আমরা যখন ডিজাইন করতে, একটা হচ্ছে কি ডিজাইন যখন করতে চাই আমাদের কি কি জিনিস বের করতে হয়। একটা হচ্ছে কি লাগে, ক্যাপাসিটি, তাই না? জি স্যার। অথবা এটা ক্যাপাসিটিকে অনেক সময় বলে আপনার হয়তো ফ্যাক্টর ক্যাপাসিটি অথবা নমিনাল ক্যাপাসিটি অথবা অ্যালাইবল ক্যাপাসিটি, অনেক ধরনের টার্ম আছে, ঠিক আছে ক্যাপাসিটির মধ্যে। আর একটা হচ্ছে আপনার লোড, ঠিক আছে, যেটা হচ্ছে কি আসে বাইরে থেকে আসে লোডটা। তাহলে লোড এবং ক্যাপাসিটির মধ্যে আমাদের কি রাখতে হয়, ব্যালেন্স রাখতে হয়। সবসময় আমরা কি করি, ক্যাপাসিটি শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি, লোড। লোড। এই ক্যাপাসিটি বের করার আমাদের ফর্মুলা যেগুলা, এগুলোর জন্য কি দেওয়া থাকে, ফর্মুলা দেওয়া থাকে না? জি স্যার। ক্যাপাসিটি জি, কি এমনি বের করা যায়? একটা তো আমাদের কি আমরা ল্যাবে নিয়ে টেস্ট করি, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। মনে করেন আপনার হচ্ছে ইয়ে ঢালাই হলো, ছাদ ঢালাই হলো, ছাদের কংক্রিটের আপনার হচ্ছে যে ডিজাইন করছে সে বলছে যে কংক্রিটের যে ছাদটা সেটা দিতে হবে 4000 পিএসআই। কত পিএসআই দিতে হবে? 4000 পিএসআই। তাহলে এখন এটা এনশিওর করবেন কিভাবে যে 4000 পিএসআই ঢালাই হয়েছে? যেদিন ঢালাই করে ওইদিকে কি বানায়, এরকম কয়েকটা আপনার হচ্ছে কি বানায়, সিলিন্ডার বানায়। আপনারা সিলিন্ডার টেস্ট করছেন না? জি স্যার, হ্যাঁ, সিলিন্ডার টেস্ট করছেন। তো সিলিন্ডার হচ্ছে ওরা র্যান্ডমলি এরকম কংক্রিট নিয়ে কি করে বানায় এরপরে হচ্ছে কি করে ল্যাবে টেস্ট করে দেখে যে হ্যাঁ আমরা যেটা বলছিলাম ওইটা কি করছি, এনশিওর করছে আর কি। আমরা 3 এনশিওর করা হয়েছে। মানে পরে টেস্ট রিপোর্টও কি করে ওরা রাইখে দেয়, পরবর্তীতে যদি কখনো মানে ওদেরকে ইয়ে করা হয়, ঠিক আছে, ধরা হয়, তারা ওই রিপোর্টটা অ্যাটলিস্ট কি করতে পারবে, শো করতে পারবে, দে হ্যাভ এ লিগ্যাল ডকুমেন্ট। তো একইভাবে কলাম, যখন আমরা কলামের ক্যাপাসিটিও বের করা যাব, এটার জন্য আমার কি লাগবে, এরকম ফর্মুলা লাগবে। আমি ল্যাবে নিয়ে তো টেস্ট করে বের করতেই পারি, কিন্তু এটা ফর্মুলা দিয়ে আপনি যে কোনো কলাম ডিজাইন করতে গেলে ল্যাবে নিয়ে প্রথমে টেস্ট করবেন, এরপর ডিজাইন করবেন, এটা তো সম্ভব না, তাই না? এর জন্য একটা কি দরকার, ফর্মুলা দরকার। সেই ফর্মুলাগুলো কিভাবে হয়েছে, ধর মনে করেন 1 লাখ আপনি কলাম টেস্ট করে দেখছেন যে হ্যাঁ এর ফেলিয়ার প্যাটার্ন কেমন, এর সাথে সূত্র কিভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে, কোরিলেশন দিয়ে। এই গ্রাফগুলো আমরা একটু দেখব। এখন হচ্ছে ধরা হইতেছে, দেখেন এই কলামের বাকলিং জিনিসটা আমি বুঝাইতে পারছি কিনা। বাকলিং হইতেছে কি, মানে আগে ভাঙার আগে কি হয়ে যায়, বেঁকে যায়, বেঁকে যাবে। বুঝতে পারছেন? ভাঙার আগে কি হয়ে যায়, বেঁকে যায়। একটা যে ঠাস করে ভেঙে গেল, মাঝখানে একটা কলাম এই ঠাস করে কি হয়ে গেল, ভেঙে গেল। তাহলে এই জায়গায় ফেটে গেছে বা ভেঙে গেছে, এটা আলাদা ইস্যু। আর এটা যদি বেঁকে যায় তখন এটাকে আমরা কি বলি, বাকলিং। বাকলিং এর অ্যালাউয়েবল বাকলিং আছে, ঠিক আছে, ক্রিটিক্যাল বাকলিং আছে। তো আমরা হচ্ছে এদিকে একটু যদি যাই, লোড লিখছিলাম যে কনসিডার এ লং স্ল্যান্ডার কম্প্রেশন মেম্বার, স্ল্যান্ডারনেস বলে এটাকে। এই যে বাঁকার যে বিষয়টা, এটাকে কি বলা হয়, স্ল্যান্ডার। স্ল্যান্ডার কলাম মানে হচ্ছে কি এর বাকলিং এর একটা কি আছে, মানে ইস্যু আছে, বুঝতে পারছেন? স্ল্যান্ডার কলাম মানে হচ্ছে বাকলিং বাকল হয়ে যায়। ওই যে আপনার হচ্ছে আমরা ইয়ে করি যে কি বলে, অনেক যদি বড় একটা আপনার হচ্ছে বাঁশ নিয়ে আপনি যান, দেখবেন যে বাঁশটা কি হয়ে যাবে, এরকম এমনিতে কি হয়ে যাবে, বেঁকে যাবে, ঠিক আছে। তো স্ল্যান্ডার এটা। আর যদি মোটা হয় অনেক, তখন কিন্তু বাঁকে না। তো এই স্ল্যান্ডারনেস আমরা একটু স্টাডি করব। দেখেন এই স্ল্যান্ডারনেস এর এখানে আমরা কিভাবে করি, ঠিক আছে, আপনাদের তো এখনো ল্যাবে টেস্ট করা নেই, আমরা ল্যাবে টেস্ট করতে হবে। আপনাদের কি স্ল্যান্ডারনেস শিখাইছে ইয়েতে, ল্যাবে, এসএম ইয়ে ল্যাবে? না স্যার। মানে ম্যাটেরিয়ালস ল্যাবে হবে করতেছি। এই যে আপনার হচ্ছে এরকম রড দিয়ে, স্টিলের রড দিয়ে ওরা হচ্ছে উপর থেকে লোড দেয়, তারপরে এইভাবে টাইনে মাঝখানে একটু টেনে ছেড়ে দেয়। যদি আগের অবস্থায় যেতে পারে তখনও ইয়ে হয় নাই, তারপর লোড একটু বাড়ায়, তারপর মাঝখানে টেনে আবার ছেড়ে দেয়। যদি আগের অবস্থায় ফিরে যেতে পারে ওটা হচ্ছে ক্রিটিক্যাল লোড বলে। কি করে বুঝাইতে পারছি আমি? জি স্যার। মনে করেন আপনি এর এই কলামটার কাঁধে
এখানে অ্যাক্টিভ লোড দিবেন, তাহলে অ্যাক্টিভ নিচে দিলে উপরও কি অ্যাক্টিভ না? এরপর কি করলেন, টাইনে একটু বাঁকা করলেন, এরপর কি করলেন, আপনি হাত দিয়ে টেনে বাঁকা করে এরপর ছেড়ে দিলেন। যদি লোডটা বেশি না হয় তাহলে কি হয়ে যাবে, সে আগের অবস্থায় ফিরে যাবে না, সোজা হয়ে দাঁড়াবে। জি স্যার। এখন ধরেন মনে করেন লোডটাকে 2 কিপ দিলেন, তাও যদি এর জন্য বেশি না হয় তখন কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। জি স্যার। এখন ধরেন মনে করেন 10 কিপ যখন দিবেন তখন টান দিয়ে যখন ছেড়ে দিয়েছেন তখন আর কি হতে পারে না, কোমর বাঁকা আর সোজা করতে পারে না। আপনার জি স্যার। ঘাড়ে ধরেন মনে করেন এরকম লোড দিলাম যে আপনি নিতে পারেন হইতেছে 8 কেজি, ঠিক আছে। এখন 8 কেজি দেওয়ার পরে আপনি আর কি কোমর বাঁকে গেছে, আর কি করতে পারেন না, সোজা হতে পারেন না, সোজা। বাঁকাল হয়ে গেছে। তাহলে এই লোডটাকে বলে ক্রিটিক্যাল লোড। এটা কি বলে? পি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল বাকলিং লোড অফ দা কলাম। এটা আমরা একটু গ্রাফ দেখবো যে কিভাবে আসলে ইয়ে হয়। তো হোয়াট ইজ বাকলিং, এটা আমি আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে। যে ক্রিটিক্যাল লোড দিলে বাঁকা হওয়ার পর আর কি হতে পারে না, সে সোজা হতে পারে, সোজা হতে পারে। ঠিক আছে। এখন এই ক্রিটিক্যাল বাকলিং লোডের একটা ফর্মুলা দেয়া আছে, তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসছে বলেন? এগুলা কি এমপিরিক্যাল ফর্মুলা বা ডাটা থেকে ফর্মুলা। আপনার হচ্ছে কলামের জন্য কি কি জিনিস হতেছে ফেলিয়ারের জন্য হচ্ছে আপনার দায়ী হতে পারে, এগুলাকে সায়েন্টিস্ট বা রিসার্চাররা এরা কি করছে, স্টাডি করছে, স্টাডি করে দেখছে যে হ্যাঁ এটার হচ্ছে কি কি জিনিস আমার হতেছে এটার মধ্যে এফেক্ট আসতে পারে। এরপরে ওরা লোড বাড়াইতে 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 পারে, এগুলো প্যারামিটার গুলোর ভ্যালু নিছে, এরপরে দেখছে যে হ্যাঁ ভ্যালুগুলো এরকম এরকম কোরিলেশন করে। আমি যদি এইভাবে চিন্তা করি, ধরেন মনে করেন এদিকে দিলাম সানলাইট, ঠিক আছে, আর এদিকে দিলাম সুয়েটিং, ঠিক আছে, ঘামতেছেন। এখন ধরেন সানলাইটে আপনি কোনোভাবে মেজার করলেন, 1 ইউনিট দিলে 1 ইউনিট, 2 ইউনিট দিলে 2 ইউনিট, 3 ইউনিট দিলে 3 ইউনিট, এরকম যদি গ্রাফগুলো হয় তাহলে এটা একটা কি কি লাইন হবে? স্ট্রেট লাইন হবে না? স্ট্রেট লাইন। জি স্যার। স্ট্রেট লাইন। এখানে একটা কি আছে, আপনার সি আছে, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? y কত, mx প্লাস কি c এর মতো হবে। তাহলে y টা কি হবে আবার সুয়েটিং, x টা কি হবে সানলাইট, আর স্লোপটা কি হবে এটার যে ঢাল যেটা আছে অ্যাঙ্গেল থিটা, tan থিটা, এটা ইকুয়াল টু কি tan থিটা, tan থিটা ইকুয়াল টু কি হবে আমার m, এম হবে। আর c হচ্ছে কি যে এখানে যতটুকু কাটে নিয়েছে। এখন এই ডাটাগুলো যদি আমার কি হয় খেয়াল করেন, এই ডাটাগুলো যদি কি হয় এরকম হয়, তাহলে কি এটা একটা কার্ভের মতো হবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমার তখন ইকুয়েশনটা কি এটা বসানো যাবে? না স্যার। না তাহলে স্যার। একটা ওখানে একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে, যে y ইকুয়াল টু সামথিং স্কয়ার মাইনাস প্লাস মাইনাস একটা ব্যাপার স্যাপার আসবে। আমাদেরও হচ্ছে ধরেন মনে করেন যে উপরের দিকে মনে করেন ক্রিটিক্যাল লোড দিলাম, আর এদিকে হচ্ছে KL বাই R একটা রেশিও নিয়ে ওরা হচ্ছে কাজ করে, বা KL বাই EI, ঠিক আছে, এই রেশিও নিয়ে কাজ করে ওরা হচ্ছে গ্রাফ পেয়েছে, ওখান থেকে ইকুয়েশনটা আসে। তাহলে P ক্রিটিক্যাল ইকুয়ালস টু কি, পাই স্কয়ার EI ডিভাইড বাই হচ্ছে KL স্কয়ার। হোল স্কয়ার। পাই তো কি জিনিস সেটা আমরা জানি, আর ই তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে আপনার ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তো আমরা সবাই জানি, আর আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া। ইনারশিয়া, ঠিক আছে। আর কে কে বলা হয় লেন্থ ফ্যাক্টর, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কি জিনিস সেটা আমরা একটু দেখতেছি, ঠিক আছে, বেসড অন এ বাউন্ডারি এন্ড কন্ডিশন, বা এটা কি ধরনের সাপোর্ট কন্ডিশনের উপরে দেয়া। এটা এই যে এখানে এআইএস এর একটা টেবিল আছে, এটা এই যে এখানে বলা আছে এআইএস এর ম্যানুয়ালের 16.1 এর 189, এটা একটা টেবিল দেয়া আছে। এই টেবিলটা কি দেয়া আছে দেখেন, buckled shape of the column shown by the dashed line, মানে কলামটা স্ট্রেট হচ্ছে এরকম, বাকলে সে কেমন হয়, ঠিক আছে, বাকলে এরকম কি যে ড্যাশ লাইন যেরকম আছে ওরকম দেখা যায়, ঠিক আছে। এখানে দেখেন এই যে এই পাশে দুই পাশে সাপোর্টটা কেমন, কি সাপোর্ট এটাকে both in fixed support, হ্যাঁ sir. both end যদি ফিক্সড হয়
তাহলে কিছু দূর সোজা এসে আমরা বোথ ইন ফিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে কিছু দূর সোজা এসে তারপরে কি হয়ে যায় এরকম বেঁকে তারপরে এরকম সোজা থাকে, আবার সোজা থাকে। ঠিক আছে? তো এই জন্য এই যে ইফেক্টিভ লেন্থ মানে যেটুকু এসে তার বাঁকাইতে হয়েছে সেই লেন্থটা হচ্ছে কি আমার হচ্ছে 0.5 0.5 আপনার এটা যদি পুরোটা যদি এল হয়, এই পুরোটা যদি আপনার কি হয় এল, তাহলে কে এল হচ্ছে কতটুকু আমার, এটা হচ্ছে কে এল। 0.5 L। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে এআইসি আচ্ছা। ম্যানুয়ালের। আপনার হতেছে যদি এক পাশে কি হয় হিঞ্জ, আরেক পাশে ফিক্স হয়, তখন হচ্ছে কত 0.7। এটা হচ্ছে থিওরিটিক্যাল কে ভ্যালু। দেখেন দুইটা ভ্যালু আছে, একটা থিওরিটিক্যাল কে ভ্যালু আর একটা রিকমেন্ডেড ডিজায়ার্ড ভ্যালু হোয়েন আইডিয়াল কন্ডিশন আর অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? তো থিওরিটিক্যালি আমরা হচ্ছে প্রথমে দেখি, এরপর হচ্ছে আপনার হচ্ছে যে ডিজাইন করার সময় যখন আমরা ডিজাইন করি তখন নরমালি এই ভ্যালুগুলোকে এত কমায় ধরলে কলামের সাইজ অনেক বেশি এসে পড়ে, টাকা বেশি লাগে। এই জন্য আমরা ডিজাইন করার সময় একটু কি করে দিই, একটু বাড়ায় দেই এবং অ্যাপ্রক্সিমেট করে আইডিয়াল কন্ডিশনটাকে একটু কি ধরি যে হ্যাঁ এটা একটু রিল্যাক্স করেছে, ঠিক আছে? তাহলে 0.7 এর জায়গায় কত 0.8, ঠিক আছে? এরপরে আপনার যদি কি হয় এই ওয়ান ইন্ড ওপেন টাইপের হয়ে গিয়েছে, রোলার সাপোর্ট টাইপের, ঠিক আছে? আরেক এন্ড কি ফিক্স, তাহলে ফুল লেন্থটা ধরে আমার কি হতে বাঁকবে, এটা হচ্ছে কত 1। দুই পাশে যদি হিঞ্জ হয়, এই পাশেও হিঞ্জ এই পাশেও কি হিঞ্জ, তাও কত 1, 1 ঠিক আছে? এটা যদি একবারে ফ্রি হয়, এটা যদি একবারে কি হয়ে যায় ফ্রি, এটা হচ্ছে একটা সাপোর্ট আছে আপনার, আর এখানে হচ্ছে কি একবার যদি ফ্রি এন্ড হয়ে যায় ক্যান্টিলিভারের মতো, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে কত 2। তাহলে আপনি দেখেন এখানে ছবিগুলোর মধ্যে এখানে লেখা আছে এটা কি রোটেশন ফিক্স, ট্রান্সলেশন ফিক্স। এটা তো বুঝেন ফিক্স সাপোর্ট মানে মোমেন্ট অ্যালাউ করব না, আমার কি ডিসপ্লেসমেন্ট অ্যালাউ করব না। আর এটার ক্ষেত্রে হিঞ্জ সাপোর্টে কি রোটেশন ফ্রি, কোনো মোমেন্ট আসে না স্যার। আর হচ্ছে কি ট্রান্সলেশন ফ্রি, ট্রান্সলেশন এটা ফিক্স মানে ওই দরজার কবজার মতো টান দিলে আসবে না, কিন্তু ধাক্কা দিলে কি হয়ে যাবে ঘুরে যাবে, মোমেন্টকে সে কি করতে পারে রেজিস্ট করতে পারে না। না। আর এটা হচ্ছে আপনার রোলার সাপোর্টের মতো, ঠিক আছে? যেটাতে হচ্ছে কি রোটেশন ফিক্স বাট ট্রান্সলেশন ফ্রি, আপনি হচ্ছে দুলতে পারবেন, ঠিক আছে? আর এটাতে হচ্ছে কি রোটেশনও ফ্রি, ট্রান্সলেশনও হচ্ছে কি ফ্রি এন্ডের মতো, বুঝতে পারছেন? তো এই হচ্ছে সাপোর্ট কন্ডিশনের ডিফারেন্স। আপনারা আর একটু গুগলে হচ্ছে ইন্টারনেটে রিসার্চ করে বা ইউটিউব ভিডিও দেখে এগুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে ধরায় দিচ্ছি যে কিভাবে শুরু করবেন কলাম ডিজাইন। তাহলে আমরা কে এর ভ্যালু সম্পর্কে একটা কি পেয়ে গেলাম আইডিয়া। তাহলে আমার ক্রিটিক্যাল লোড বের করতে হলে আমার কি লাগবে, পাই লাগবে, ই লাগবে, আই লাগবে, কে লাগবে, এল। তাহলে কে আর এল কি জিনিস সেটা আমরা বুঝে গেলাম। ই মডুলাস অফ ইলাস্টিসিটি আর আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া। আমার কাউকে কি আই বের করা শেখাইতে হবে এই কোর্সে? সবাই তো আই বের করতে পারেন নাকি? আমি যদি এরকম একটা যদি আই বিম দেই, এটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবেন না? জি স্যার। জি স্যার পারবো। রাইট, সিজি মোমেন্ট অফ ইনারশিয়া এগুলা বের করা আপনাদের পারার কথা, কারণ এগুলো আপনারা আগে করেছেন। এখন আসি আমি হচ্ছে আর একটু মানে এরকম হচ্ছে এই এক্সাম্পল একটু ছবি দেখাইছি, ঠিক আছে? ভিজুয়ালাইজ দ্য প্রবলেম। এটা এক্সাম্পল দেয়া আছে, আমরা আগে প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে এটা বাকলিং কি কি এক্সিস এর সাপেক্ষে বাকলিং হতে পারে, কারণ বাকলিং এর জন্য হচ্ছে কি এক্সিস একটা বড় ইস্যু। আমি যদি এটা 3D চিন্তা করি, এটা এরকম একটা 3D হয়েছে না, এবং বাক্সে এটা কি এক্সিসটা আমার বুঝতে হবে, ঠিক আছে? যদি এক্স, এটাকে যদি ওয়াই বলি, এটাকে যদি কি বলি জেড, তাহলে কিন্তু এটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে কি হয়েছে বাকল হয়েছে। আবার এটার ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে কি আমি যদি এটা এক্স, এটাকে যদি আমি কি বলি ওয়াই, এটাকে যদি কি বলি জেড, তাহলে এটা কি ওয়াই এক্সিস এর সাপেক্ষে বাকল হয়েছে না এটা?
আর জেড এক্সিস এর সাপেক্ষে যদি সে বাঁকে, এটা কি হবে? টরশন হবে না? টান মোচড় দেওয়া বুঝতেছেন? জি স্যার। দেখে না বুঝলে বলেন, আমি এই যে ছবি আবার জুম করতেছি, দেখেন। এটা কি তার অন্য এক্সিস এর সাপেক্ষে বাঁকছে না? এক্স এক্সিস এর সাপেক্ষে বাঁকছে না? এটার ক্ষেত্রে কি এক্স এক্সিস এর রেসপেক্টে বাঁকছে না, এই রাইট সাইডের ছবিটা? আর এটার ক্ষেত্রে কি ওয়াই এক্সিস এর রেসপেক্টে বাঁকছে না? আমি যদি এটা ওয়াই বলি আর এই এক্সিসটাকে যদি এক্স বলি, তারপরে দেখেন এই পাশেও এক্স আর ওয়াই কোনটা কোন দিকে এটা দেয়া আছে। আমি এই ছবির রেসপেক্টে গেলে এটা কি হয়ে যাবে আমার ওয়াই, এটা কি হবে আমার এক্স। দাঁড়ান আমি একটু ঠিক মতো আঁকি, এক্সিস গুলো আবার আঁকি, তাহলে কনফিউশন থাকবে না। তাহলে ছবি অনুযায়ী এদিকে আমার কি আছে, এই দিক বরাবর এটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস, আর এটার মাঝখান দিয়ে হচ্ছে কি আমার এক্স অ্যাক্সিস, আর উপরে তাহলে কি দিলাম আমি জেড অ্যাক্সিস। তাহলে এখানে যে বাকলটা হয়েছে এটা কি কোন অ্যাক্সিসের রেসপেক্টে হয়েছে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। স্যার এক্স 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 স্যার। আর এটার কথা যদি আমি চিন্তা করি, এটা এদিকে তো আমার এক্স তো একই ভাবে আছে, এটা ওয়াই, এদিকে হচ্ছে কি আমার ছবিটা আঁকা প্রপারলি হয় নাই, এদিকে হচ্ছে কি আমার এক্স, এদিকে যদি আমি জেড ধরি, তাহলে এই বাকলিংটা আমার কিসের রেসপেক্টে হয়েছে? ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই বাকলিং হয়ে কেমন হয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি মেজর অ্যাক্সিস বলি আর মাইনর অ্যাক্সিস বলি, কোনটাকে মেজর অ্যাক্সিস বলে কোনটাকে মাইনর অ্যাক্সিস বলে, এটা কি আপনারা জানেন? না স্যার। না স্যার। একটু মনে রাখেন, মেজর অ্যাক্সিস হচ্ছে যেটার, ধরেন মনে করেন আপনার যদি এই বিমটা দেই আমি, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবেন না? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? একটা আপনার আই এক্স বের হবে, তাই না? জি স্যার। আর এটা কি বের হবে? আই আই ওয়াই। তাহলে আই ওয়াই। যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া, যে এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, বা যে এক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে, ওইটাকে আমরা মেজর এক্সিস বলি। মনে করেন আই এক্স যদি বেশি হয় আই ওয়াই এর চেয়ে, তাহলে কি হবে? আই এক্স হচ্ছে কি আমার মেজর এক্সিস। বুঝতে পারছেন কথাটা? আমি যদি আই এক্স টা কি হয়, আই ওয়াই এর চেয়ে কি হয়, যদি বেশি হয়, তাহলে কি বেশি হবে? হয়। আমার মেজর এক্সিস কি হবে? ওইটাকে মেজর এক্সিস এক বলে। মেজর এক্সিস হবে। মিন্স about which is the greater moment of inertia। দেখেন এখানে ix আর iy কি, ix is greater than কি iy। তাই দেখেন এই মোমেন্ট অফ এই বেন্ডিংটা কিসের রেসপেক্টে হয়েছে? i এর রেসপেক্টে না? জি স্যার। এক্স এর। ঠিক আছে, x এর রেসপেক্টে। তাহলে এটার দেখেন বাকলিংটা কেমন হয়েছে, এরকম নিচে নেমে গেছে। 3D কি দেখে বোঝা যাচ্ছে হালকা? আপনি যদি এটার কথা চিন্তা করেন, এটা বাক্সে কিভাবে বোঝা যাচ্ছে? জি স্যার। আমি আরেকটু ছবিটা প্রপারলি আঁকার ট্রাই করি। এখন বোঝা যাচ্ছে না? দেখেন তো, খেয়াল করে কিভাবে বাঁকছে। এই বাঁকাটা তাহলে কি হচ্ছে? সাইড দিয়ে বাঁকছে না? আপনার এইভাবে বেঁকে গেছে না এই জিনিসটা? জি স্যার। অন্য কালার দিয়ে এরকম বাইরে গেছে, ঠিক আছে? তাহলে এই বেন্ডিংটা আমি কি বলবো, মেজর এক্সিস না মাইনর এক্সিস? যদি এখানে যদি আই এক্স যদি হয়, এই বেন্ডিংটা কি এক্স এক্সিস এর রেসপেক্টে হচ্ছে না ওয়াই এক্সিস? আমি যদি এখানে এক্সিসটা আঁকি, আপনি খেয়াল করেন
এটা হচ্ছে কি আমার এক্স এক্সিস, এটা হচ্ছে কি আমার ওয়াই এক্সিস। তাহলে এটা কোন এক্সিস এর রেসপেক্টে বেন্ডিং হচ্ছে বলেন তো? স্যার এক্স অ্যাক্সিস। সবাই কি এটাতে একমত? সবাই কি একমত এটাতে? এটা কি এক্সিস এর সাপেক্ষে বাঁকাটা বুঝেন না? এটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে বাঁকছে না, দেখেন তো। এই এক্সিস তো এটা সোজা থাকলো, এই জিনিসটা বাইকে কি হয়েছে, ওয়াই এক্সিস এর সাপেক্ষে বাঁকছে না। আপনি ধরেন মনে করেন, কিভাবে বলবো, এভাবে যদি বলি, থ্রিডিটা একটু বুঝতে হবে। এরকম একটা বিম ছিল, এখন উপরে লোড দিলেন, তাহলে জিনিসটা কেমন ভাবে বাইকে যাবে? এখন আমি যদি এখানে এক্সিস গুলোর কথা চিন্তা করি, অন্য কালার দিয়ে আঁকি, বুঝতে পারছেন কথাটা? জি স্যার। এটাকে ধরলাম মনে করেন আমার জেড এক্সিস, এটাকে দিলাম এক্স, এটাকে দিলাম ওয়াই। এই পাশে তো একই জিনিস হবে নাকি? চেঞ্জ হবে, এক্সিস আর চেঞ্জ হবে না। এটা আমি জেড, এটা কি থাকবে এক্স, এটা হচ্ছে কি আমার ওয়াই। তাহলে এই বাঁকাটা কোন এক্সিস এর সাপেক্ষে হয়েছে বলেন তো? স্যার ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস এর সাপেক্ষে বাঁকা হয়েছে। এইভাবে বাড়তেছে, তার মানে কি? একটা লাইনের সাপেক্ষে বাঁকে, স্যার একটা এক্স জিনিস যখন অ্যাক্সিস। বাঁকে, ধর মনে করেন একটা লোড যদি হয় এক্সিসে, আপনি যদি এইভাবে মোমেন্ট দেন, এটা কি হবে? এইভাবে বাঁকবে না? জি স্যার। মানে এটাকে উপরের দিকে উঠায় নেবে। আমি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার। তাহলে এটা হচ্ছে কি এই পয়েন্টের রেসপেক্টে, অথবা আপনি যদি লাইনের কথা চিন্তা করেন, আমি কিভাবে বুঝাবো, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা 3D আঁকি আরেকটা। মনে করেন আমি এটা হচ্ছে আমার এক্সিস গুলা, ঠিক আছে? ওকে, তাহলে জি আমার স্যার। কি, এখন যদি আমি এখানে একটা লোড দেই, আমি এক্সিস একই রাখতেছি আগেরটার সাথে মিলানোর জন্য, আমার হচ্ছে যাতে কনভেনশন সেম থাকে। এটা হচ্ছে আমার জেড এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, উপরেরটা হচ্ছে কত আমার ওয়াই এক্সিস। এই জি স্যার। লাল যে লোডটা আমি দিয়েছি, এই লোডটার রেসপেক্টে এই বিমটা কিভাবে বাঁকবে, কোন অক্ষের সাপেক্ষে বাঁকবে? এক্স জেড। অক্ষ, জেড অক্ষ, জেড অক্ষের সাপেক্ষে ঘুরবে, এটা বাঁকা বুঝেন তো? আমি যদি এক্স অক্ষটাকে এরকম করে পিছন দিকে নেই, এই জিনিসটা ফিনফিনে কি এইভাবে ঘুরবে না? জেড অক্ষের সাপেক্ষে ঘুরতে হলে কেমন হতে হবে?
এইভাবে ঘুরতে হবে না, জেড অক্ষের সাপেক্ষে ঘুরতে হলে এইভাবে ফিনফিনি ঘুরতে হবে না। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। জেড অক্ষের সাপেক্ষে ঘুরতে হলে কি এরকম হতে হবে না, এরকম বা এরকম? আপনারা কি বুঝতেছেন? আচ্ছা আমি ভিডিওটা অন করি, ঠিক আছে? আমার নিজের চেহারা দেখে আমি বুঝাই। স্টপ ব্রডকাস্টিং, আমার ভিডিওটা দেখেন, দেখেন খেয়াল করেন এরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে, আমার এখানে আরেকটা লাইন আছে। এটা 3D দেখা যাচ্ছে কিনা? এরকম এটা এদিকে নেই, তাহলে হচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা আমার দিকে আছে, ঠিক আছে? দেখেন তো 3D বোঝা যাচ্ছে? জি স্যার। অ্যাঙ্গেলে যদি ধরি, হ্যাঁ 3D। জি স্যার, ঠিক বলে। এখন আপনি যদি একটা লোড যদি এইভাবে দেন, এইভাবে যদি দেন, তারপরে যদি এটা এই এক্সিস এর সাপেক্ষে ঘুরে, এই এক্সিস এর চতুর্দিকে যদি ঘুরে, তাহলে এটা কি হবে? এই এক্সিস এর রেসপেক্টে হচ্ছে কি মোমেন্ট। বুঝাতে পারছি বিষয়টা? এটা এইভাবে ঘুরতে পারে, লোডটা দেওয়ার পরে আপনার যে ঘূর্ণন, যেটা যে সার্কেলটা তৈরি হবে লোডটাকে যদি ওই লাইনের রেসপেক্টে, এটা একটা বিন্দু না, এটা একটা কি লাইন। লাইন। আপনার এরকম এক্সিসটা তো পুরোটা লাইন, তাহলে আমার যদি কি হয় এরকম ভাবে ঘুরতে থাকে, তাহলে এটাকে আমি বলবো কি এই এক্সিস এর রেসপেক্টে। জি স্যার। ইন দা মিন আমার যদি এই এক্সিস এর রেসপেক্টে হইতে হয়, খেয়াল করেন তাহলে কি এটা হবে? জি স্যার, এরকম করে ঘুরলে কি এই এক্সিস এর রেসপেক্টে ঘুরবে? এই এক্সিস না এর স্যার, রেসপেক্টে ঘোরা হবে? এই না এক্সিস স্যার, এর রেসপেক্টে ঘুরতে হলে কি আমার এই চতুর্দিকে ঘুরতে এটা হবে? চারিদিকে। জি স্যার, এই এক্সিস এর রেসপেক্টে ঘুরতে হলে কি আমার এইদিকে ঘুরতে এটা হবে? স্যার। জি স্যার। এখন আমার একটা লোড যদি আপনারা ধরেন মনে করেন এরকম ভাবে থাকে, এই অক্ষের উপরে থাকে, তাহলে এটা এটা কিভাবে ঘুরবে? এভাবে লোড থাকলে জি স্যার। এটা কি স্যার এই এক্সিস এর রেসপেক্টে ঘুরবে নাকি এই এক্সিস এর রেসপেক্টে ঘুরবে? এটা দেখেন তো সবুজ পেন স্যার, সবুজ পেন যে অ্যাক্সেস আছে ওইটার উপর। বুঝতে পারছেন কথাটা? তাহলে এর উপরে লোড থাকলেও আমি কি এটা ঘুরবে তো এরকম ভাবে, এই জি স্যার, জিনিসটা ঘুরবে বুঝতে কিভাবে? পারছি। ঠিক আছে, তাহলে এখন আপনি বলেন যে আমি যদি আমি যদি এই জায়গায় আসি, তাহলে এটা আসলে কোন এক্সিসে, এটা যদি পি লোডের কারণে আমার কোন এক্সিসের রেসপেক্টে বাঁকবে এটা? এটা স্যার এক্স এর সাপেক্ষে। স্যার এক্স এর সাপেক্ষে। ক্লিয়ার? দেখছেন জি স্যার। আপনারা একটু চিন্তা করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন লোডটাকে আমি কিভাবে ঘোরায় দেই। লোডটাকে আমি ওখানে না দিয়ে দেখেন আমি লোডটাকে দিচ্ছি হচ্ছে এইভাবে। আমি হচ্ছে যদি অন্য একটা কালার দেই, এই কালারটা দেই, আমি যে লোড এইভাবে দেই তাহলে কোন এক্সিসের রেসপেক্টে বাড়বে? ওয়াই এর সাপেক্ষে। স্যার ওয়াই। দেখছেন সবাইকে তো এখন বুঝে গেছে, ঠিক আছে? জি স্যার। ওয়াই এর ছবিতে সাপেক্ষে বিষয়টা বাড়বে। ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। হুম, তাহলে এখন আপনি দেখেন এটা কোন এক্সিসের রেসপেক্টে বাড়ছে? এই মাঝখানে বেঁকে গেছে না, ঘুরে গেছে না? জি স্যার, তাহলে এটা এক্স। কিরকম মনে হচ্ছে এরকম ভাবে? তাহলে জি এক্স স্যার। না, এটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। ওয়াই হয়, জি স্যার, এটা ওয়াই। ওয়াই এর রেসপেক্টে এইভাবে ঘুরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর এটা জি হচ্ছে স্যার। কি আপনি দেখেন এদিকে লোড ছিল, ঠিক আছে? এর কারণে হচ্ছে কি এটা আমার যদি এটাকে আমি এক্স বলি তাহলে এটা কি এক্স এক্সিসের রেসপেক্টে বেঁকে গেছে, ঠিক আছে? তাহলে যে এ দেখাইছে ওরা হচ্ছে কি মেজর বাকলিং, এটা কি মাইনর এক্সিস বাকলিং। আপনি যদি প্রথমে মেজর এবং মাইনর এক্সিস না বুঝেন তাহলে কিভাবে বুঝবেন যে কোনটা মেজর এক্সিস বাকলিং আর কোনটা মাইনর এক্সিস বাকলিং?
আমি বুঝাতে পারছি কিনা? তাহলে মেজর জি, স্যার। এক্সিস কাকে বলে? মেজর এক্সিস বলে যে এক্সিস এর সাপেক্ষে বেন্ডিং অফ মোমেন্ট মানে মোমেন্ট অফ ইনার্শিয়া মোমেন্ট অফ আমার কি হয়? ইনার্শিয়া বেশি হবে। হচ্ছে বেশি বেশি হয়। হয়। ঠিক আছে? আর মেজর এক্সিস আর মাইনর এক্সিস বের করার সিস্টেমটা আমি লোড দিয়ে যেটা বুঝালাম ওইভাবে আপনারা চিন্তা করতে পারেন, যেভাবে চিন্তা করতে আপনাদের ইজি হয়। ঠিক আছে? এখন আসি আমি হইতেছে একটু এই ছবিটাতে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে ওরা ম্যাথটা করে ফেলছে। ঠিক আছে? এই এখানে ওরা ম্যাথটা করছে যে ডিটারমাইন ইফেক্টিভ লেন্থ, তারপরে হচ্ছে আপনার ডিটারমাইন রিলেভেন্ট সেকশন প্রপার্টিজ, তারপরে হচ্ছে ইনইলাস্টিক কলাম বাকলিং বা এই কিছু করে ফেলছে। এটা হচ্ছে এখানে ধরা হয়েছে যে আপনার হচ্ছে নলেজ আগে থেকে আছে। আমি হচ্ছে এখানে একটু আসি এই ছবিটার ক্ষেত্রে। এখানে দেখেন এই উপর দিকে এদিকে একটা এক্স ওয়াই এক্সিস আর এদিকে হচ্ছে এক্স এক্সিস। দুই এক্সিস এর মধ্যে আমাদের হইতেছে একটা মানে ছবিটা দেয়া আছে, ছবিটার মধ্যে বিভিন্ন পোর্শন দেয়া আছে। ঠিক আছে? পোর্শনটাকে যদি আমি একটু ডেসক্রাইব করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, আমি যদি একটা কলামের উপরে এরকম ক্রিটিক্যাল লোড দিতে থাকি, একটা কলামের উপরে যদি আমি কি দিয়ে থাকি, এরকম লোড দিতে থাকি, পি যদি আমার লোড হয়, সেই লোডটা কে এল বাই আর এর সাথে হচ্ছে রিলেটেড। কিসের সাথে? কে এল বাই আর। আর এই কে এল বাই আর এখানে একটা পোর্শন আছে। ঠিক আছে? এর সাথে আরো কিছু জিনিসপত্র আসছে, ওগুলো আমরা পরে আসতেছে। আমি জাস্ট শুধু এই গ্রাফটা সম্পর্কে একটা আইডিয়া দিতে যাচ্ছি যে আমার হতেছে, আমি এর চেয়ে একটু বেটার গ্রাফ বের করতে পারি কিনা একটু দেখি। আমার পিসি ইন্টারনেট থেকে দেখাচ্ছি। আমি একটু গুগল থেকে একটা গ্রাফ বের করে আপনাদের দেখাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। জাস্ট এটা ম্যাথের একটা পোর্শন তো, ওই জন্য একটু বোঝা যাচ্ছে না। এটাকে ওয়াইলার বাকলিংও বলে আর কি। আমি জাস্ট মিনিট কলাম আমার একটা কল আসছে। হ্যাঁ শোনো। বলো।
সরি কি কার মেসেজ দিয়েছেন এটা সুমন সাহেব? স্যার ওটা ভুলে স্যার চলে গেছে স্যার। ভুলেই আচ্ছা দেখেন আহ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা ব্যাপারটা। জি স্যার। দেখেন জি স্যার, দেখতে পাচ্ছি। স্পিন এন্ড উড কলাম ডিজাইন আমি এই গ্রাফটা হচ্ছে আপনার দেখাতে চেষ্টা করতেছিলাম আর কি। এখানে যে জিনিসটা আছে আর কি যে KL বাই R আপনারা একটু গ্রাফটা আপনাদের খাতায় একটু কাইন্ডলি একটু ইয়ে করে রাখেন, ঠিক আছে? এঁকে রাখেন তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা পরে আলোচনা করতে পারবো আর কি। যে এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার এই এক্সিস বরাবর এক্স এক্সিস বরাবর আমার KL বাই R রেশিওটা রাখা হয়েছে, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমার কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে? পি বাই এ আপনাকে এটাকে আমরা আপনি যদি স্ট্রেস মানে এফ এ বলি তাহলে উপরে হচ্ছে এই কম্প্রেসিভ স্ট্রেস আর হরাইজন্টালি হচ্ছে কি KL বাই R। A36 স্টিল বা যে কোনো স্টিলের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই একটা কার্ভ এখানে আসছে, এই দিক বরাবর গিয়ে গিয়ে হচ্ছে কি উপর দিকে উঠে গেছে। আপনি দেখছেন এদিকে কি সলিড পার্ট আর এদিকে হচ্ছে কি ড্যাশ পার্ট। তো এইখানে যে আমাদের যে ইউলার আছে, আপনার ইউলারের তো বিভিন্ন জায়গায় ইউলার ফর্ম আমরা পড়ছেন, তো এই ইউলার হচ্ছে কি করছে যে ও হচ্ছে এই KL বাই আর আর এই কম্প্রেসিভ স্ট্রেস ভার্সেস একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা কেমন হয়েছে দেখেন আপনার যত KL বাই R বাড়ানো হয়েছে কলামের কম্প্রেসিভ স্ট্রেস বা স্ট্রেংথ আপনার হাতে আছে কি হচ্ছে কমছে, তাই না? আপনি এই পয়েন্টে যদি চিন্তা করেন এখানে KL বাই R যা তার ডান দিকে KL বাই R কি তার চেয়ে কি বেশি না? জি স্যার, বেশি। এটা কত 120, এরপর কত 150, 200। দেখেন জি স্যার। এখানে যা স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস, এই পয়েন্টে কম্প্রেসিভ স্ট্রেস কি তার থেকে কম। কম না? ক্রিটিক্যাল কম্প্রেসিভ এর চেয়ে কি আরো কম না? অর্থাৎ মানে কি KL বাই R টা আসলে কি মিন করতেছে, আপনি যদি জাস্ট KL চিন্তা করেন এটা হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ, KL কে হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর আর L হচ্ছে কি তার লেন্থটা। তাহলে KL টা আসলে কি তার কতটুকু লেন্থ আপনার বাঁকানো হচ্ছে, আর হচ্ছে আপনার হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন আমরা যেটা বলি। তো KL বাই R হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও, অর্থাৎ এভাবে চিন্তা করতে পারেন যে এটা লম্বা হওয়া মানে কি আপনি R যদি ফিক্স রাখেন যে একই রেডিয়াস অফ জাইরেশনের L টা তাহলে কি হয়ে যাবে বড়, মানে যত লম্বা হইতেছে মেম্বারটা সে কি হইতেছে অল্প লোডে কি হয়ে যাচ্ছে বাকল করে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে অল্প লোডে সে কি হয়ে যাচ্ছে বেঁকে বেঁকে যাচ্ছে, যাচ্ছে। দেখে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনার অনেক ট্যাব অন হয়ে আছে, আমি অনেকগুলো দেখলাম আর কি, ঠিক আছে? তাহলে আপনার হইতেছে এই জিনিসটাকে এটা দেখেন আপনি কলামটা আস্তে আস্তে কি যত ছোট হবে তখন মনে হচ্ছে কি ইনফাইনাইট স্ট্রেংথ নিবে না, এটা কি অ্যাসিম্পটোটিক্যালি বাড়তেছে না? এখানে যে এটা এই কার্ভটাকে যদি আপনি পিছনের দিকে বাড়ান এটা কি কোথায় চলে যাবে ইনফিনিটির দিকে চলে যাবে না? আসলে কি জি এটা স্যার। সম্ভব যে কলাম ছোট হলে স্ট্রেংথ জি স্যার। ইনফিনিটি হবে? সম্ভব না। এই জন্য না স্যার। এই গ্রাফটাকে কি করা হয়েছে অ্যাডজাস্ট করছে যে এআইসি তারা হচ্ছে কি এই গ্রাফটাকে এরকম ভাবে কি করছে ওরা এক্সট্রাপোলেট করছে।
ঠিক আছে, এটা কি করছে এইভাবে এইদিকে এক্সট্রাপোলেট করে না, এটা কি করছে এরকম ভাবে এক্সট্রাপোলেট করছে, এবং তারা তিনটা জোনিং করেছে। কয়টা জোনিং? তিনটা। যে কেএল বাই আর যদি আপনার 40 হয়, 0 থেকে 40, তাহলে এটা হচ্ছে কি শর্ট কলাম। শর্ট। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর আছে যেটা আমরা পরে দেখবো আর কি। ঠিক আছে, যে কত হইলে বা কি হইলে এটা আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, এইটুক হলে কি শর্ট কলাম, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, যে 40 থেকে যদি 120 হয়, এটাকে আমরা কি বলতেছি ইন্টারমিডিয়েট কলাম। আর এখান থেকে এই সকল লাস্টে হলে এটাকে কি বলতেছি আমরা লং কলাম। তাহলে আমরা কি করছি, তিনটা ধরনের জোনিং করেছি। কয়টা ধরনের জোনিং করেছি? তিনটা ধরনের। কি কি জোনিংটা? জোনিংটা হচ্ছে এখানে শর্ট একটা ফ্যাক্টর কলাম, আছে, সেই ফ্যাক্টরের 0 শর্ট কলাম, ইন্টারমিডিয়েট কলাম, আর এটা হচ্ছে কি লং কলাম। লং কলাম। ঠিক আছে, এখন আসি এই কি বলে এই এই মেথডটাতে আমার হচ্ছে কোনটা কি আসে এটা আমরা একটু দেখার ট্রাই করি। ঠিক আছে, লং এবং স্ল্যান্ডার কলাম কি কাকে বলে? এই যে এল ই দেখতেছেন না এখানে, এল ই বাই আর, জি স্যার। এটাকে কি বলা হয়? কে এল বাই আর বলা যায় এটাকে। এই যে কে এল টাকে আমরা অনেক সময় কি বলি ইফেক্টিভ লেন্থ, এজন্য ওটা কে এল না লিখে এখানে কি লিখছে এল ই। ই, এলি এল ই, আর এটা হচ্ছে কি আর। তাহলে এল ই বাই আর যদি এই যে পয়েন্টটা, এটা কি আমরা এটা কি লিখে আছে 120 না? জি স্যার। 120 এর জায়গায় আমি যদি সিসি বলি, এটাকে যদি কি বলি সি সি, একটা ফ্যাক্টর। ঠিক আছে, এর চেয়ে যদি কি হয় বেশি হয়, তাহলে কি ডান দিকে না? জি এর স্যার। সমান অথবা কি তার চেয়ে যদি জি স্যার, বেশি হয়, বেশি। তাহলে কি ডান পাশে না? তাহলে এটা কি কলম ডান হবে? লং লং কলাম। এন্ড স্ল্যান্ডার কলম। কলাম। ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রিফারেবলি লেস দেন কত হতে হবে 200, অর্থাৎ আমি 200 200 পর্যন্ত আমাদের হচ্ছে লাস্ট। এর চেয়ে বড় কলম আমরা এলাও করি না। ক্লিয়ার? এর চেয়ে বড় কলম আমরা কি করি না, এলাও করি না, এই আপনার হচ্ছে এআইসি এর ম্যানুয়াল অনুযায়ী। এই ক্ষেত্রে হইলে এখানে যে গ্রাফটা আছে না, গ্রাফের সমীকরণটা কি, যে এফ অ্যালাউয়েবল যেটা আমরা বলতেছি, যে এখানে এফ অ্যালাউয়েবল বা এফ ক্রিটিক্যাল, আপনার হচ্ছে কি ফ্যাক্টর অফ সেফটিতে আমরা হচ্ছে ডিভাইড যদি করি, তাহলে সেটা হচ্ছে কত 12 পাই স্কয়ার ই ডিভাইড বাই 23 ইনটু কেএল বাই আর হোল স্কয়ার। ঠিক আছে, এফ অ্যালাউয়েবল কি 12 পাই স্কয়ার ই ডিভাইড বাই 23 কেএল বাই আর হোল স্কয়ার। ঠিক আছে, এখন আসি এই সিসি ভ্যালুটা আপনি কই থেকে পাবেন? এটা তো 120 না আসলে সবসময়, এটা সবসময় কি না 120 না। 20 না। এই সিসির ভ্যালুটা হচ্ছে আমরা কত, সিসি হচ্ছে কত আপনার হচ্ছে 2 পাই স্কয়ার ই ডিভাইড বাই কি এফ ওয়াই, 2 পাই স্কয়ার ই ডিভাইড বাই এফ ওয়াই হোল রুট। তাহলে এটা হচ্ছে আমার কি সিসি। এখন এফ ওয়াই হচ্ছে কি, এটা কি ম্যাটেরিয়াল স্ট্রেংথ, ই হচ্ছে কি মডুলাস অফ রেসিসি। সো সিসি ইজ বেসিক্যালি দ্য কি ম্যাটেরিয়াল প্রপার্টিজ অফ দ্য স্টিল। এখন এই সিসির চেয়ে যদি কম হয়, খেয়াল করেন সিসির চেয়ে যদি কম হয়, এটাকে আমরা বলতেছি কি শর্ট অথবা ইন্টারমিডিয়েট কলাম। কি কলাম? শর্ট অথবা ইন্টারমিডিয়েট কলাম। এবং সেই ক্ষেত্রে শর্ট এবং ইন্টারমিডিয়েট কলামের ক্ষেত্রে ক্যাপাসিটি বের করার ফর্মুলাটা হচ্ছে কি, এটা ফ্যাক্টর অফ মানে অ্যালাউয়েবল স্ট্রেস যদি বলি KL বাই 2cc স্কয়ার FY ডিভাইড বাই FS, এই ফ্যাক্টর অফ সেফটির জন্য এই যে বিশাল একটা ফর্মুলা। ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি। তাহলে আমি হচ্ছে এই ছবিটা সরি এটা এই পেজটা একটু ডাউনলোড করি। তো শর্ট আর ইন্টারমিডিয়েটের জন্য স্যার একই ফর্মুলা? আমরা ফার্দার মানে এখন পর্যন্ত আমরা যে এটা করতেছি ওটার জন্য আর ফার্দার আমরা ক্লাসিফিকেশনে
আসেনি, ঠিক আছে। আমি হচ্ছে এই ফাইল থেকে ওপেন কন্টেনিং ফোল্ডার এটাকে একটু গুগল ড্রাইভে সেভ করে আমি এখানে স্টপ করে দিলাম। এখানে আগে ইম্পোর্ট করি। তাহলে আমি এই ছবিটা থেকে মানে আপনাদের বুঝাইতে পারছি কিনা, ঠিক আছে। আমি আবার একটু রিপিট করি যে এ হচ্ছে আমার হচ্ছে কি কলামের ইউলার যে আমাদের যে ফর্মুলাটা দিয়েছে সে হচ্ছে এইটুক দিয়েছে, ঠিক আছে। তার জন্য হচ্ছে কতটুকু, এতটুকু। পরে এই কার্ভটাই কি করা হয়েছে, মডিফাই করা হয়েছে। মডিফাই করে কোন দিকে নেওয়া হয়েছে, এই পর্যন্ত নেওয়া হয়েছে, ঠিক আছে। এটাকে আমি আরেকটা কালার দিয়ে আঁকি, মডিফাইডটা, ঠিক আছে। তো এই জোনিংটাকে আমরা কি বলতেছি, সি, এই লিমিটটাকে আমরা কি বলতেছি, সি সি। তাহলে সিসি চেয়ে বেশি হলে কোন দিকে, এইদিকে। সিসি চেয়ে কম হলে কোন দিকে, এইদিকে। তাহলে সিসি বের করার ফর্মুলাটা হচ্ছে কি আমার এইটা, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যদি এইদিকে থাকি, এদিকে কলামের এই যে অ্যালায়েবল স্ট্রেংথ এটা যদি বের করতে চাই, ঠিক আছে। ক্রিটিক্যালটাকে আপনার ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করলে কি পাওয়া যায়, অ্যালায়েবল। আপনি যদি এফ ক্রিটিক্যাল বলেন, এফ ক্রিটিক্যাল বের করে এরপরে কি ফ্যাক্টর অফ সেফটিতে আপনাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড করে আপনাকে কি করতে হবে, অ্যালায়েবলটা বের করতে হবে। তো আমাদের এই এফ অ্যালায়েবলের ফর্মুলাটা হচ্ছে কত, এইটা। আর এখানে যদি আসি, যদি আমার এটা চেয়ে কম হয় তাহলে বাম পাশের ফর্মুলাটা হচ্ছে কি, এফ অ্যালায়েবল এইটা। এই অ্যালায়েবল এর এখানে কি লিখছে, শুধু এ লিখছে, এটা অ্যালায়েবল, ঠিক আছে। বা এটাকে আপনি কি বলতে পারেন, এফ এ। তাহলে এখানে আমার এফ ওয়াই ডিভাইড বাই কত, এফ এস। কে এল বাই আর তো আমরা জানি, সি সি কি জিনিস জানি, এফ ওয়াই কি জিনিস জানি। তাহলে ফ্যাক্টর অফ সেফটি এখানে বের করার ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে নতুন করে একটা ফর্মুলা দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। তো এই ফ্যাক্টর অফ সেফটি বের করতে হলে কি লাগবে, আমার কে এল বাই আর লাগবে আর সিসি লাগবে। ওকে, আচ্ছা। এখন আমরা হচ্ছে একটু যদি এই এই এখানে আসি, এখানে ম্যাথটা একটু যদি দেখি, ঠিক আছে। তো এই ম্যাথটাতে হচ্ছে আমাদের হচ্ছে এই পর্যন্ত আমরা আসছিলাম না, এখানে আমি জাস্ট আপনাদের একটা ফ্যাক্টর বোঝানোর ট্রাই করলাম, ঠিক আছে। তো আমরা হইতেছে এখানে যদি আমরা একটা ম্যাথ করার ট্রাই করি, যে এখানে কি বলছে, ডিটারমাইন দ্য বাকলিং স্ট্রেংথ অফ এ এত বাই এত কলাম, এটার লেন্থ কত দেওয়া আছে,
20 feet. For major axis buckling, it's pin and at both ends. For minor axis buckling, it's one end fixed and another end fixed at another end. Pinned at one end, fixed at another end. তাহলে এই ম্যাথটা আরেকটু হায়ার লেভেলের ম্যাথ। এটা আরেকটু হায়ার লেভেলের ম্যাথ। ঠিক আছে, হায়ার লেভেলের ম্যাথ ইন এ সেন্স কি এটা বোথ এক্সিস বাকলিং কি হিসেবে বোথ এক্সিস বাকলিং হিসাব করে এই ম্যাথটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি আপনি যদি কে যদি চিন্তা করেন কে এর ভ্যালু তাহলে কয়টা থাকবে? দুইটা থাকবে। দুইটা ভ্যালু থাকবে। ঠিক আছে, সেই কে এর ভ্যালু একটা হচ্ছে কি কে এক্স আর একটা হচ্ছে কি কে ওয়াই। ঠিক আছে, কে ওয়াই এক্স এবং কে ওয়াই। দাঁড়ান আমি একটু 275 দেখেন আপনাদের আমি জাস্ট হচ্ছে একটু দেখানোর জন্য এই আপনাদের চ্যাপ্টার 6। ঠিক আছে, এটা হচ্ছে কম্প্রেশন মেম্বার অথবা আমরা কি বলবো এটাকে কলাম। আমরা এখন আপনাদের বইয়ে কত নম্বর চ্যাপ্টার করতেছি? চ্যাপ্টার 6 কলাম। জি স্যার। এই কলাম এর মধ্যে এই দেখেন এখানে অনেক থিওরি আছে যেগুলো হচ্ছে আপনাদের পড়াতে গেলে আমাদের সময় আসলে এই সেমিস্টারে কম আর কি, 3 মাসে অনেক কিছুই আমাদের অনলাইনের জন্য আরো দেখা যাচ্ছে যে এফিশিয়েন্সি গুলো আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে সবসময় হচ্ছে না। ঠিক আছে, তো ফর্মুলা কিভাবে আসছে, তারপরে হচ্ছে আপনার কার্ভ কিভাবে আসছে সবকিছুই এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এরকম লেন্দি হচ্ছে প্রুফগুলো আছে। তো আমরা হচ্ছে এত কিছুতে না গিয়ে যেহেতু ডিজাইন আমরা ইঞ্জিনিয়ার যদি আর একটু চিন্তা করি যে আমরা হচ্ছে ডিরেক্টলি ডিজাইনে যাব। ঠিক আছে, তো ডিজাইনে হচ্ছে আমরা এগুলো সব স্কিপ করতে দেখেন যে কিভাবে ফর্মুলা গুলো আসছে, এই ক্রিটিক্যাল ইয়ার ফর্মুলা এইগুলো আসছে কিভাবে। আমরা লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন দেখেন গ্রাফের মধ্যে কেমন আসে। ঠিক আছে, গ্রাফের ভিতরে এই যে গ্রাফটা এগুলো হচ্ছে কি আমাদের পয়েন্ট যে আমি টেস্ট করে এরকম স্ট্রেংথ পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে এর মোটামুটি এরকম একটা গ্রাফ ফলো করে। এআইসি কিন্তু এমনি ফর্মুলাটা দেয় নাই, বুঝতে পারছেন? ওদের একটা কি আছে লজিক্যাল রিজনিং আছে যে হ্যাঁ ফর্মুলাটা এটা হওয়ার জন্য এটা এই জন্য দায়ী। এখন দেখেন লোড ফ্যাক্টর ডিজাইন এবং এএসডি এর মধ্যে আমাদের একটা কি ছিল, পার্থক্য ছিল না? জি স্যার। এল আর এফটি তে কি করা হয়? একটা ফ্যাক্টর লোড ফ্যাক্টর করা হয় বিবেচনা করা হয়। ফ্যাক্টর দ্বারা স্যার গুণ করে নেওয়া হয় 1.6 এরকম একটা ফ্যাক্টর, বা এখানে একটা ফ্যাক্টর বলতে পারেন ডেড লোডের ফ্যাক্টর, লাইভ লোডের ফ্যাক্টর। এটা হচ্ছে কি লোড আর আমার ক্যাপাসিটি যদি আমরা বলি, ঠিক আছে, এটা হচ্ছে phi rn। ঠিক আছে, যে আমি স্ট্রেনটাকে একটু কি করে দেই, কমায় দেই, লোডটাকে একটু কি করে দেই, বাড়ায় দেই, এবং ক্যাপাসিটি শুড বি গ্রেটার দ্যান কি আমার হচ্ছে ফ্যাক্টর লোড, তাই না? ক্যাপাসিটি যদি এভাবে বলি ক্যাপাসিটি শুড বি গ্রেটার দ্যান ফ্যাক্টর লোড, বা এটাকে অনেক সময় আলটিমেট লোডও বলে। এটাকে কি বলে? আলটিমেট লোড বলে, এটাকে পিইউ বলে। এই দেখেন এখানে যদি আমরা দেখি phi c pn, pn হচ্ছে নমিনাল আপনার হতেছে বা ম্যাক্সিমাম। ঠিক আছে, যে ক্যাপাসিটি যেটা হবে it should be greater than or equals to হচ্ছে কি আমার PU। PU হচ্ছে তাহলে কি আমার আলটিমেট লোড বা ম্যাক্সিমাম বা ফ্যাক্টর লোড। ঠিক আছে, তাহলে দেখেন phi c হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর, এখানে এই জন্য এই কেসে আমরা কত 0.9, এবং PN হচ্ছে কি আমার নমিনাল স্ট্রেংথ, এবং FCR এগুলো পরে আসতেছি, আর PU হচ্ছে কি আমার ফ্যাক্টর সার্ভিস লোড। তো এখানে হচ্ছে আপনার কোডের বিভিন্ন জিনিস কোথায় কি ছিল এগুলো এখানে ডেসক্রাইব করা আছে। তো আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করতেছি যে ওরা হচ্ছে এখানে KL/R
আর এদিকে ক্রিটিক্যাল স্ট্রেস। তাহলে এদিকে গ্রাফটা কি KL বাই R, আর এদিকে হচ্ছে কি ক্রিটিক্যাল স্ট্রেস। আর ASD মেথডে কি ছিল KL বাই R, আর এদিকে কি ছিল অ্যালাউয়েবল ছিল, তাই না? এদিকে কি ছিল y অ্যাক্সিস বরাবর কি ছিল অ্যালাউয়েবল। বুঝতে পারছেন? দুটো গ্রাফ কিন্তু ডিফারেন্ট। তাহলে এটার জন্য ফর্মুলাটা হচ্ছে কি ফর KL বাই R একই কিন্তু কাহিনী। আমরা যে স্ল্যান্ডারনেস যে আমরা বললাম, ঠিক আছে, ওগুলা কাহিনী কিন্তু কি সেম। যে KL বাই R যদি আমার এটা হচ্ছে সিসির মতো পয়েন্ট, এখানে সিসিটা কত 4.71 রুট ওভার E বাই Q ইনটু FY। যদি এর চেয়ে কি হয় ছোট হয়, অথবা আপনি যদি এটাকে ইন টার্মস অফ লোডের কথা মানে ইফেক্টিভ লোডের কথা চিন্তা করেন, ঠিক আছে, এটার চেয়ে বড় হয়, তখন আমার ক্রিটিক্যাল লোডটা কি এটা। তাহলে আমার কিউটা হচ্ছে কি রিডাকশন ফ্যাক্টর স্ট্রেংথের জন্য, আর এটাকে বলা হইতেছে ল্যামডা আর। অনেক সময় আমরা হচ্ছে কি বলে এই স্ল্যান্ডারনেস এর এটাকে